আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছো আমাকে সবাই? জি ম্যাম। আচ্ছা, তোমরা রেসপন্স করো না কেন কেউ? তোমরা যদি রেসপন্স না করো আমি তো বুঝতে পারি না। আমার মনে হয় যে হয়তো আমার নেট প্রবলেম, আমাকে তোমরা শুনতে পাচ্ছ না। কাইন্ডলি একটু আমি কথা বললে একটু রেসপন্স করবা, সবাইকে বলছি একটু অ্যাক্টিভ থাকতে হবে সবাইকে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছো ক্লিয়ার ভাবে? জি, দেখতে পারতেছি। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং এর হচ্ছে আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের উপরে ফার্স্ট ক্লাস। ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমি হচ্ছে ওটার উপরে তিনটা ক্লাস নিয়েছিলাম, যারা করনি তারা হচ্ছে গ্রুপে রেকর্ডেড ভিডিও আছে, সবাই কাইন্ডলি একটু দেখে নিবা। আর তোমাদের সবারই এটা আছে, এই চ্যাপ্টারটা আমি নামটা বলে দিচ্ছি। আচ্ছা, চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, বা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঠামো। কাঠামো, ধারণাগত কাঠামো, এই নামে হচ্ছে সবার বইয়ে সবাই পাবা। এখান থেকে হচ্ছে আমি 11টার মতো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা পিডিএফ তৈরি করেছি, আমি অলরেডি গ্রুপে সাবমিট করেছি, তোমরা ডাউনলোড করে পড়ে ফেলবা। আর আজকে হচ্ছে তোমাদের ফার্স্ট টপিকের মানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। যে পিডিএফ গুলা দেয়া হচ্ছে অ্যাকাউন্টিং এর, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই একটু ভালোভাবে এগুলো পড়বা। আচ্ছা দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের কাঠামো কাকে বলে। এই চ্যাপ্টারটা কিন্তু আমার ফুল। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে আমার ফুল হিসাব বিজ্ঞানের কাঠামো রিলেটেড হচ্ছে তোমার সব কোয়েশ্চেন থাকবে। তাহলে আমাদের আগে জানতে হবে যে হিসাব বিজ্ঞানের কাঠামো বা স্ট্রাকচার বা বলতে পারো যে ফ্রেমওয়ার্ক, এটার মানে কি। তাহলে দেখো, এখানে বলেছে যে হিসাব বিজ্ঞানে এটি সাধারণত একটি বিশেষ ধরনের বা বিশিষ্ট সময়কালে। দেখো, আমরা তাহলে জানতে পারলাম দুইটা জিনিস, ফার্স্টে একটা হচ্ছে বিশেষ ধরনের, আর একটা হচ্ছে জানতে পারলাম বিশিষ্ট সময়কালে। তাহলে একটা হচ্ছে কি একটা ধরন থাকবে, আর একটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় থাকবে। এই সময় আর এই সময়ের ভিতরে এমন একটা ধরন বা কাঠামো আমাদের তৈরি করতে হবে। তারপরে বলেছে কি যে হিসাব বিজ্ঞানের জ্ঞান মানে হচ্ছে জ্ঞান সম্পর্কিত একটা কাঠামো এবং দক্ষতা। বলেছে কি এবং দক্ষতা অর্জন করার জন্য পরিকল্পনা। তাহলে আমরা বলতে পারি কি যে একটা হিসাব বিজ্ঞানের কাঠামো জিনিসটা কি। সেটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের এবং বিশিষ্ট সময়, মানে একটা বিশেষ ধরন থাকবে বা নিয়ম থাকবে, আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে। এর মধ্যে হচ্ছে কি করতে হবে, হিসাব বিজ্ঞানের একটা জ্ঞান থাকবে এবং হিসাব বিজ্ঞানের দক্ষতা অর্জন করার জন্য আমরা যে পূর্ব একটা পরিকল্পনা করব বা হচ্ছে ফিউচারে কি হবে সেই রিলেটেড আমরা যে চিন্তাটা করব, যে আগাম চিন্তাটা করব পরিকল্পনা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঠামো। এটা যদি ক্লিয়ারলি বুঝতে পারো, বাকি সব কোয়েশ্চেন এভাবেই বুঝতে পারবা। তারপরে দেখো, যেমন কাঠামো আবার কিভাবে, মানে এই যে হিসাব বিজ্ঞানের যে ফ্রেমওয়ার্কটা, এটা কিভাবে আমাদের কাজে দেয়, কোন কোন বিভাগে কাজে দেয়, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে দেখো যে অনেকগুলি বিভাগে বিভক্ত থাকতে পারে বলেছে, তার মধ্যে একটা বিভাগ কি, একটা হচ্ছে হিসাব এবং অর্থনীতি। তাহলে আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টিং এ আমাদের একটা বিভাগ থাকে কি হিসাব বিভাগ। সেখানে আমরা কি করি, সবগুলা হিসাবকে বা সবগুলা জাবেদা রেওয়া মিল খতিয়ান সবগুলা তথ্যকে কি করি, একটা বইতে আমরা ইনক্লুড করি। তারপরে কি অর্থনীতি, ঠিক আছে, আমাদের একটা অর্থায়ন করে থাকি কোন খাতে কত অর্থ ব্যয় হচ্ছে। এগুলাই হচ্ছে আমার মূলত অর্থনীতির বিষয়। তারপর হচ্ছে পরিসংখ্যান, ঠিক আছে। তারপরে আছে এবং অন্যান্য হিসাব বিজ্ঞানের শাখা। অন্যান্য আর এই দুইটা আমাদের ইম্পর্টেন্ট তেমন না, তবে আমরা বিভাগগুলা জানবো। এবং মেন বিভাগটা জানবো হচ্ছে যে একটা হচ্ছে হিসাব বিভাগ, একটা হচ্ছে অর্থনীতি বিভাগ। এটা হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের কাঠামো নিয়ে এই তিনটা হচ্ছে আমার বিভাগ আছে, এটা সবাই মনে রাখবা।
তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে দেখো, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে হিসাব বিজ্ঞানের কাঠামো, যদি হিসাব বিজ্ঞানের কাঠামোটা বুঝতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোটাও বুঝতে পারবা। আর হিসাব বিজ্ঞানের ধারণাগত যে কাঠামো, এইটা নিয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো থাকবে। মানে এই চ্যাপ্টারটা টপিকটাই হচ্ছে ধারণাগত কাঠামো রিলেটেড। তাহলে দেখো, ধারণাগত কাঠামো বলতে কি বুঝিয়েছে। ধারণা তো আমরা সবাই জানি যে আমরা একটা ধারণা নিই, সবকিছু কাজের আগে আমরা কি করতে পারি, আমরা একটা আইডিয়া নিতে পারি, একটা ধারণা অর্জন করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, প্রথম কথাটা বলেছে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে উপযুক্ত তথ্য ব্যবহারকারীর নিকট উপস্থাপন করা। তাহলে প্রথম কথাটাই কি, যে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি, হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এটা আমরা সব সময় জানি যে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আমাদের করতেই হবে। তাহলে সিদ্ধান্ত গ্রহণের সাথে কিন্তু ধারণাটা খুবই, মানে খুবই ক্লোজ, ঠিক আছে। যে ধারণা এবং সিদ্ধান্ত, তুমি যে ধারণাটা নিবা, তুমি কিন্তু সেই ধারণাতেই একটা সিদ্ধান্ত গ্রহণ করবা। তারপরে দেখো বলেছে যে উপযোগী তথ্য, মানে এই ধারণার জন্য আমি যেই সিদ্ধান্তটা গ্রহণ করব, এটার জন্য তোমার উপযোগী তথ্যটা কি, ঠিক আছে। এটা তুমি কার কাছে উপস্থাপন করবা, ব্যবহারকারীর নিকট উপস্থাপন করবা। তারপরে বলা আছে যে এই তথ্য কখন, কিভাবে এবং কার নিকট উপস্থাপন করা হবে, এবং উপস্থাপিত তথ্যে কি কি গুণাগুণ থাকবে। মানে এখন দেখো, আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিচ্ছি। ফার্স্টে কি করছি, আমরা ধারণা নিচ্ছি, পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সেই সিদ্ধান্তটাকে আমরা কি করছি, তথ্য ব্যবহারকারী যারা তাদের নিকট আমরা এটাকে পেশ করছি বা উপস্থাপন করছি। পরে বলেছে যে এই তথ্য কখন কিভাবে, মানে হচ্ছে আমাদের কিন্তু একটা হিসাব বিজ্ঞানের নির্দিষ্ট সময়সীমা থাকে। যেমন অনেক কিছু কিছু অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কই আমরা করে থাকি হচ্ছে নির্দিষ্ট বছরের শেষে। বাট কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা মান্থলি অঙ্ক করে থাকি, যে একটা মাসের আমার এন্ট্রিগুলা দেয়া আছে, সেই প্রত্যেকটা মাসের বা এক একটা মাসের আমরা এন্ট্রিগুলা কি করি, হিসাবের বইতে লিপিবদ্ধ করি। বাট ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি, একটা বছরের লেনদেনগুলা লিপিবদ্ধ করি। তাই এখানে বলেছে যে এই তথ্য কখন, কিভাবে এবং কার নিকট, এবং এটা হচ্ছে আমরা কার নিকট উপস্থাপন করব। অবশ্যই অ্যাকাউন্টসে যারা আছে, বা হচ্ছে হিসাব রক্ষক বলতে পারি, তারপর হিসাববিদ বলতে পারি, আর্থিক আর্থিক অর্থায়ন যারা করে তাদেরকে বলতে পারি, ব্যবস্থাপক বলতে পারি। তাহলে দেখো, আমরা কিন্তু তাদের নিকট উপস্থাপন করব। এবং বলেছে কি, উপস্থাপিত তথ্যের কি কি গুণাগুণ, মানে হচ্ছে কি, প্রত্যেকটা তথ্যেই কিন্তু এক একটা গুণাগুণও থাকতে হবে। তারপরে বলা আছে যে তা নিয়ে হিসাব বিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো আলোচনা করে। তার মানে আমরা জানতে পারলাম কি, যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যবহারকারীর নিকট কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তারপরে পড়েছি যে কখন, কিভাবে এবং কার নিকট উপস্থাপন করব, এবং কি কি তথ্য উপস্থাপন করব। এগুলাই হচ্ছে কি আমার হিসাব বিজ্ঞানের কাঠামো, বা হচ্ছে একটা স্ট্রাকচার বা একটা ফ্রেমওয়ার্ক। এখন দেখো, এখানে কিন্তু আরেকটা নামেও কোশ্চেন আসতে পারে, যে এফএএসবি ধারণা। এটা মনে রাখবা যে এফএএসবি ধারণা, যেমন হিসাব বিজ্ঞানের ধারণা কাঠামো একটা প্রশ্ন আসলো, আবার আসতে পারে এরকম যে এফএএসবি এর ধারণা নীতি ব্যাখ্যা করো। কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু একই হবে, ঠিক আছে। ফুল মিনিংটা সবাই মনে রাখবা, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, সবাই এই নামটা মনে রাখবা। আচ্ছা দেখো, তাহলে এই ধারণা, মানে এই ধারণা বা নীতি সীমাবদ্ধতাগুলোকে প্রণয়ন করে, মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে এফএএসবি, সেই প্রতিষ্ঠানটা কি করে, এই যে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তারপরে বলেছে কি, যে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো, এখন দেখো এক্সাক্ট কথাটায় আসছে। এতক্ষণ কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি আমার মতো করে, আর এখন হচ্ছে তোমাদের এক্সাক্ট কথাটা কাকে বলে, এক লাইনের একটা সংজ্ঞা, এটা একদম তোমরা মুখস্থ করে ফেলবা এখান থেকে। তাহলে দেখো বলেছে যে এখান থেকে, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো এই কাঠামোটি মৌলিকভাবে গণনা এবং প্রক্রিয়াগত কাজে ধারণা সহ হিসাব বিজ্ঞানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানেই পড়েছি যে কখন ব্যবহার করবে, কার কাছে ব্যবহার করবে, কিভাবে সিদ্ধান্ত নিবে, এটাই এখানে বলেছে। যে মৌলিকভাবে কি একটা গণনা করতে হবে, একটা প্রক্রিয়া করতে হবে, বা প্রক্রিয়াগত বলতে একটা প্রসেসে যেতে হবে। তারপরে বলা আছে যে হিসাব বিজ্ঞানের কাজে ব্যবহৃত হবে। তারপরে বলা আছে কি, ধারণাগত
ধারণাগত কাঠামো এমন একটি কাঠামো, এটা এমন একটা কাঠামো যা হচ্ছে কি বিজ্ঞানীদের হিসাব বিজ্ঞানে, মানে বিজ্ঞানীরা কিন্তু কি করে, হিসাব বিজ্ঞান মানে হিসাবের যারা বিজ্ঞানী তারা কি করে, হিসাব বিজ্ঞান করে, তাদের নিকটকে বিভিন্ন গণনার কাজে সাহায্য করতে পারে। তাহলে আমরা বলতে পারি আমরা এই যে হিসাব বিজ্ঞানটা কি পড়ি, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের কোথায় বলা আছে, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর মধ্যেই কিন্তু সবগুলো কথা বলা আছে। যে হিসাব বিজ্ঞান কি, কাকে বলে, কি কি নীতি, কি কি পর্যায়, এই যে হিসাব বিজ্ঞানের এক একটা রুলস, এক একটা ফ্রেমওয়ার্ক, যে কিভাবে এই হিসাব বিজ্ঞানের কাজগুলো গঠিত হচ্ছে, এ প্রত্যেকটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত। এখন দেখো তো তোমরা কি এই দুইটা কোয়েশ্চেন ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। দেখো তো দুইটা কোয়েশ্চেনে কারো প্রবলেম আছে কি না। নো মিস। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে এটা দেখো। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোতে কি কি পর্যায় আছে, এখন আমরা পড়বো হচ্ছে যে এতক্ষণ যে আমরা ধারণাগত কাঠামো কি এগুলা পড়লাম, এখন আমাদের জানতে হবে যে এই যে ধারণাগত কাঠামো, এগুলার মধ্যে আমাদের কি কি পর্যায় আছে, বা কি কি স্টেপ আছে, বা কি কি প্রক্রিয়া। কোয়েশ্চেনটা কিন্তু অনেক ভাবে আসতে পারে, যেমন প্রসেস নামে আসতে পারে, প্রক্রিয়া নামে আসতে পারে, ধাপ নামে আসতে পারে, স্তর নামে আসতে পারে। সো এক একটা কোয়েশ্চেনের কিন্তু এক একটা নাম হতে পারে। সো একই একই কথা, কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু একই। যেমন দেখো প্রথম কাজটা কি, এখান থেকে আমি যতগুলা পয়েন্ট দিয়েছি তোমরা সবগুলাই পয়েন্ট দেওয়ার ট্রাই করবা। আর এই পিডিএফটার মধ্যে আমি এক্সট্রা কোনো কিছু লিখিনি, সো এভাবে করে সবাই লেখার ট্রাই করবা। এখানে হচ্ছে মূল কথাটা লেখা আছে। আচ্ছা, প্রথম পয়েন্টে কি বলেছে যে গণনা এবং সমীকরণ। তা আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের কাজটা কি, গণনা নিয়ে। সো গণনা আমাদের করতেই হবে, এটা কিন্তু হিসাব বিজ্ঞানের একটা ধারণাগত কাঠামো। কারণ তুমি যে বিষয়ে একটা ধারণা গ্রহণ করবা, সিদ্ধান্ত নিবা, তোমার কিন্তু অবশ্যই গণনা করতে হবে। যে তুমি যখন খরচ করবা, খরচ করার সময় কিন্তু কাউন্ট করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের সময় কিন্তু আমাদের অবশ্যই, যেহেতু এখানে আয় ব্যয় সম্পদ দায় সবই ইনক্লুডেড, সো আমাদের কিন্তু অবশ্যই গণনা করা কি ম্যান্ডাটরি। 2 নাম্বার বলেছে কি প্রকল্পনা। যেমন হচ্ছে যে কোনো হিসাব গণনা করার সময় কিছু আদান প্রদান করা হয়, এই আদান প্রদানগুলি হচ্ছে প্রকল্পনা। যেমন এক একটা হিসাব করার সময় দেখা যাচ্ছে যে আমাদের টাকা আসছে টাকা যাচ্ছে, ঠিক আছে? যেমন নগদ অর্থ যখন সাপোজ ধরো যখন বিক্রয় করা হচ্ছে কোনো পণ্য, তখন কি হচ্ছে যে বিক্রয় করার ফলে নগদ অর্থ আসছে, ঠিক আছে, আবার আয় বাড়ছে। আমরা আমরা কি পণ্যটাকে সেল করে দিচ্ছি, তার মানে পণ্য চলে যাচ্ছে, নগদ অর্থ আসছে। তাহলে এগুলাই বলেছে যে কিছু আদান প্রদান করা হয়, এটা একটা প্রকল্পনা। তারপরে বলা আছে যে সার্বিক বৃদ্ধি। বলেছে কি আয় সার্বিক সার্বিক করতে হবে, হিসাবগুলি আয় গ্রহণ করতে যায় তার সার্বিক বৃদ্ধি, মানে মূল কথা হচ্ছে যে আমাকে এখানে আয় বৃদ্ধি করতে হবে। একটাই কথা, যখন তোমরা আয় ব্যয় বিবরণী করবা, আয় কি আয় মানে হচ্ছে আয় কি সবসময় ব্যয় থেকে বেশি হওয়াটা কিন্তু বেটার। তাই বলেছে কি আয় সার্বিক করতে হয়, মানে আয়টাকে তোমার কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। আয় যত বাড়বে তত ভালো, আর ব্যয় যত কমবে তত ভালো, এটা মনে রাখতে হবে। আর আয় হচ্ছে অলওয়েজ ক্রেডিট, ঠিক আছে? আয় বৃদ্ধি পেলেও কিন্তু ক্রেডিট। আচ্ছা, তারপরে দেখো বলেছে যে পরের ধাপটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন কিভাবে, যে এক একটা প্রতিষ্ঠানে আমরা যখন আর্থিক বিবরণী করি, তখন আমরা কি করি, ফিনান্সিয়াল স্টেটমেন্টের সময় কিন্তু আমরা সম্পত্তি নিয়ে কাজ করি, মূলধন নিয়ে কাজ করি। তাহলে আমাদের কি করতে হয়, সম্পত্তি সমান সমান কাকে রাখতে হয়, মূলধন আর হচ্ছে দায়ের পাশটাকে। তাহলে এটা হচ্ছে আমার মূল্যায়ন করা, যে আমি কি করি, দুইটা পক্ষকে সমান আছে কিনা মূল্যায়ন করি। তারপরের ধাপটা বলেছে মূল্য ভিত্তিক হিসেব। এখানে হচ্ছে খরচের মাধ্যমে উৎপন্নতা এবং আয় হিসাব। মানে মূল কথা হচ্ছে যে তোমার আয়, খরচটা হচ্ছে ন্যূনতম রাখতে হবে যেন তোমার আয়টা বাড়ে খরচটা কমে।
তারপরে বলেছে হিসাব স্তর। এটা কি, যে হিসাব বছর অথবা কোনো নির্দিষ্ট সময় ধারণ করা হয়, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে হিসাবের কিন্তু একটা স্তর থাকে। যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি তখন আমরা কি করি, আমরা কিন্তু একটা বছরের লেনদেন গুলাকে আমরা কি বলে, লাস্টে হচ্ছে আমরা আর্থিক ফলাফল বের করি, ঠিক আছে? যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলা কিন্তু আমরা একটা নির্দিষ্ট বছর শেষে বের করি। আবার অনেক সময় কি আমরা এক মাসের হিসাবও করে থাকি। যেমন হচ্ছে খুচরা নগদান বই নামে তোমরা একটা অঙ্ক করেছো, সেখানে কিন্তু আমরা নিত্য প্রতিদিনে যে খরচগুলো হয় সেগুলো ইনক্লুড করি। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের হিসাব স্তরটা কিন্তু নির্দিষ্ট সময় ধারণ করে। ঠিক আছে, যে কোনটা এক বছর বা কোনটা এক মাসের বা কোনটা দৈনিক, এই লেনদেনগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। পরের ধাপটা বলেছে কি, উপার্জিত আয় এবং স্থিতি প্রতিপাদন। মানে বলেছে এখানে দেখো যে কেনা মানে কেনা বেচা, আদান প্রদান সার্বিক বৃদ্ধিতে। মানে এটাও একই কথা, যে উপার্জিত আয় তোমাকে কি করতে হবে, আয়টাকে বৃদ্ধি করতে হবে সব সময়। আয় বৃদ্ধি করতে হবে, ব্যয়টাকে কমাতে হবে। এখানেই হচ্ছে আমাদেরকে একটু নজর রাখতে হবে। তোমরা যখন যেই বিজনেস করবা, এখান থেকে অনেকেই দেখা যাবে যে বিজনেস করছো, তখন তোমরা কি করবে, অবশ্যই কিন্তু এটা তোমাদের টেন্ডেন্সি থাকতে হবে যে হ্যাঁ, অবশ্যই আমাকে আয় বৃদ্ধি করতে হবে, ব্যয় কমাতে হবে। এটাই বলেছে, তাহলেই কিন্তু তোমার উপার্জিত আয় হবে, বা আয়টা কি উপার্জন হবে বা অর্জন করতে পারবে। তারপরে বলেছে যে কর্পোরেট গবেষণা। এখানে বলেছে একটি প্রতিষ্ঠান অথবা কোম্পানির লেখার হিসাব বই পূর্ণভাবে সঠিক এবং স্বীকৃত হতে হবে। যেমন আমরা কিন্তু অনেক ভুল পড়েছিলাম, কিছু কিছু ভুল থাকে, যেমন লেখালেখির ভুল থাকে, ঠিক আছে, আরো অনেক কিছু ভুল আছে। তো হিসাব বিজ্ঞানে আমাদের কি করতে হবে, সেই ভুলগুলা করা যাবে না। ঠিক আছে, ভুলগুলা যেন না হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা হিসাবের এক একটা পূর্ণ বই রাখতে হবে। যেমন হচ্ছে একটা জাবেদা বই আমরা রাখতে পারি। হচ্ছে ক্রয় জাবেদা বইয়ের মধ্যে কি কি রাখা যায়, ক্রয় বই রাখা যায়, বিক্রয় বই রাখা যায়, ঠিক আছে। তারপর আমরা আবার কি করি, যখন খতিয়ান করি, দেনাদার হিসাব করি, পাওনাদার হিসাব করি, কেন করি, যেন আমাদের প্রত্যেকটা হিসাবের একটা আলাদা আলাদা বই থাকে, এবং প্রত্যেকটা হিসাব যেন সঠিক থাকে। এটাই হচ্ছে আমার কর্পোরেট গবেষণা। এই জন্য কিন্তু হিসাব বিজ্ঞানীদের কাজ কি, এই কাজগুলোই কিন্তু হিসাব বিজ্ঞানীরা করে থাকে। আর এর পরের কাজটা কি, অডিটের কাজ, এটাও কিন্তু আমরা পড়েছিলাম। তোমাদের কিন্তু এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, যে হিসাব বিজ্ঞানের পরবর্তী কাজ কি। তখন তোমরা কি বলবা, নিরীক্ষকের কাজ। নিরীক্ষকের কাজ বা অডিটরের কাজ, ওটা কিন্তু হিসাব বিজ্ঞানের পরবর্তী কাজ। এই যে হিসাববিদরা এতক্ষণ ধরে এই যে হিসাব করলো, এখন এই হিসাব করার পরও কিন্তু ভুল থাকতে পারে, এগুলাকে আবার পর্যালোচনা করবে, আবার রিভাইজ দিবে, আবার ভুল বের করবে, কেন ভুল হয়েছে সেটা বের করবে। সেটা কিন্তু অডিটরের কাজ। ঠিক আছে, যারা হচ্ছে ওই যে সিএ ফার্মে সিএ হোল্ডার আছে তাদের কাজ। এই হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে হচ্ছে ধারণাগত কাঠামোর পর্যায়গুলা। প্রত্যেকটা পর্যায়ে আমি ডিপলি আলোচনা করেছি। খুব ভালোভাবে তোমরা হচ্ছে এগুলো পড়ে ফেলবা, প্রত্যেকটা লাইন এখানে আমি এক লাইন এক লাইন করে লিখেছি, বুঝিয়ে দিয়েছি। তোমরা বুঝানোর সাথে এবং এখান থেকে মুখস্থ করে তোমরা নিজেদের মতো করে আর দুই তিন তিন লাইন হচ্ছে বাড়িয়ে লিখবা বড় প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, এই প্রশ্নতে কারো কোনো সমস্যা আছে, কোনো পয়েন্ট বুঝতে পারোনি, এমন কেউ আছো? একটু নো কোয়েশ্চেন মিস। করি কাউকে নাকি? রোমানা আপু, তুমি কি বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। আচ্ছা, পরের টপিকটায় যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটাই। তারপরে বলে দিচ্ছি যে কোনটা আরো আরো বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো মনে করো মুখে বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর যেগুলো বলবো না সেগুলো মনে করবা যে 80% 90%, বাট সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পরে 4 নাম্বার টপিকটা হচ্ছে আজকে হিসাব বিজ্ঞানের পদ্ধতির ধারণা কি কি। এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো হিসাব বিজ্ঞানের পদ্ধতির ধারণা। এখানে কি কি বলেছে, যে মানে হচ্ছে আমরা এই যে ধারণাগত কাঠামো পড়ছি, এই ধারণাগত কাঠামোর মধ্যে কিন্তু আবার পদ্ধতি আছে। এই যে পদ্ধতিগুলা কি কি, এটা কিন্তু বানিয়ে কেউ লিখতে পারবে না, সবার এই 4টা ধারণা হচ্ছে মুখস্থ করতে হবে। দেখো প্রথমটা বলেছে কি, আর্থিক মূল্যের একক ধারণা।
আচ্ছা, বলেছে কি আর্থিক মূল্যের একক ধারণা, এটা বলতে কি যে হিসাব বিজ্ঞানে যেই সব তথ্যই লিপিবদ্ধ করা যাবে যা অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। যখন আমাদের আর্থিক কথাটা আসে, মানে যখন আমাদের একটা হিসাব বিজ্ঞানের মধ্যে আর্থিক কথাটা আসে, তখন আমরা বুঝতে পারবো কি যে এখানে আমাদের কোনো গণনার কিছু বলা আছে। যেমন দেখো, যে বলেছে যেমন ব্যবসার একজন দক্ষ কর্মী যদি মৃত্যু হয়, ঠিক আছে, মৃত্যু হলে ক্ষতিকর প্রভাব ফেললো, মানে এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু মালিক একজন, আবার হচ্ছে মালিক যে মূলধন দিবে সেটা আরেকটা। তাহলে দেখো যদি মালিকের মৃত্যু হয়, তাহলে কিন্তু ব্যবসার একটা ক্ষতিকর প্রভাব ফেলবে, কিন্তু এটা কিন্তু তোমার লেনদেন না, এটা কিন্তু তুমি আর্থিক মূল্যে পরিমাপ করতে পারছো না। আমরা কিন্তু ইন্টারের সময় অনেক সময় পড়েছিলাম যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তাহলে আমরা বলতে পারি কি যে মালিকের মৃত্যু এটা কিন্তু একটা লেনদেন না, তাহলে এটা কিন্তু একটা ক্ষতিকর প্রভাব ফেললেও বলেছে কি যে আর্থিক মূল্যে পরিমাপ করা যায় না। তার মানে আমরা এই যে মালিক মারা গেল, এটাকে কি আমরা আর্থিক মূল্যে পরিমাপ করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে কিন্তু এটার কোনো এন্ট্রি হবে না, এটার কোনো জাবেদাও হবে না, এটা লেনদেনই হবে না। তাহলে আমরা বলতে পারি যে আর্থিক মূল্যের একক ধারণা বলতে অবশ্যই অবশ্যই কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এটা হচ্ছে আমার ধারণাগত কাঠামোর প্রথম পদ্ধতি। পরেরটা বলেছে যে ব্যবসায়ের সত্তা ধারণা, এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন দেখো, ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যবসায়ের মালিক পৃথক সত্তা। ব্যবসায় প্রতিষ্ঠান একজন, আমরা কিন্তু সব সময় হিসাব বিজ্ঞানে এটা জানি, হিসাব বিজ্ঞান কেন সব সময় আমরা আমরা আমাদের বিজনেসের মূল কথাটাই হচ্ছে কি যে ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে একটা পক্ষ, আর মালিক হচ্ছে আরেকটা পক্ষ। হ্যাঁ, ব্যবসাটা কিন্তু মালিকের, বিজনেসটা কিন্তু মালিকের। মালিকের হলেও কিন্তু আমরা দুইটাকে কি দুই জিনিস মনে করব। কারণ মালিক হচ্ছে ক্যাপিটাল দিবে কোথায়, বিজনেসের, আর মালিক হচ্ছে আলাদা আরেকটা পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ব্যবসায় প্রতিষ্ঠান ও মালিক পৃথক সত্তা। ব্যবসা প্রতিষ্ঠান একটা জিনিস, মালিক আর একটা জিনিস। এটাই হিসাব বিজ্ঞানে শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য হিসাব সংরক্ষণ করবে। মানে বলেছে এখানে মালিকের কিন্তু অনেক ব্যক্তিগত হিসাব থাকতে পারে, যেমন মালিকের স্কুলের ছেলের বেতন প্রদান, ঠিক আছে, মালিক নিজে কোনো গাড়ি কিনলো, বাইক কিনলো, কিন্তু ব্যবসার জন্য কিনলো না, সেগুলো কিন্তু ব্যবসা রিলেটেড না, সেগুলো হচ্ছে মালিকের ব্যক্তিগত। আমাদের এই আমাদের হিসাব বিজ্ঞানে কিন্তু মালিকের ব্যক্তিগত কিছু না, আসবে না, আমাদের কি আসবে, মালিক প্রতিষ্ঠানে যা দিবে সেই রিলেটেড সব এন্ট্রিগুলো এখানে ইনক্লুডেড হবে। তাহলে আমরা মালিক এবং প্রতিষ্ঠানকে কি বলতে পারি, দুইটা দুই সত্তা বা দুইটা হচ্ছে ভিন্ন। পরের টপিকটা বলেছে, পরের পয়েন্টটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। এটা কিন্তু সব সময় আমাদের কিন্তু ইন্টারের লেভেল এটা নিয়ে অনেক এমসিকিউ আসতো। দেখো এইটা কি বুঝতে হবে, এটা বলেছে যে একটি প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত, দেখো একটি প্রতিষ্ঠান কি হয় অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। এই ধারণার উপর ভিত্তি করে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলোকে কি বলে, সম্পত্তিকে চলতি এবং স্থায়ী হিসেবে ভাগ করা হয়। তাহলে দেখো একটা আর্থিক বিবরণী বা একটা নির্দিষ্ট হচ্ছে আয় ব্যয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট যেগুলা, সেগুলোতে আমরা কি করি, হিসাবটা কিন্তু আমাদের অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। যেমন একটা বিজনেস কিন্তু বন্ধ হয় না সহজে, ঠিক আছে, চলতেই থাকে। হয়তো আমরা 1 বছরের একটা হিসাব বের করলাম, কিন্তু আবার পরবর্তী বছরে তো আবার লেনদেন হবে, তাহলে আবার পরবর্তী বছরের হিসাবগুলো বের করলাম। তাহলে আমরা বলতে পারি কি এটা কিন্তু চলমান ধারণা, মানে হচ্ছে কি এটা চলতেই থাকবে। কত সময় পর্যন্ত চলতে থাকবে আমরা কেউই কিন্তু বলতে পারি না। এই ধারণার উপর ভিত্তি করে আমরা কি সিদ্ধান্ত নেই, আমরা কি একটা সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তি, মানে হচ্ছে আমরা সম্পত্তিকে দুই ভাগ করি, ঠিক আছে, যেমন নগদ অর্থ, ব্যাংক জমা, সমাপনী মজুদ, এগুলোকে আমরা কি বলি, চলতি সম্পত্তি। আবার স্থায়ী সম্পত্তি কোনগুলা, আসবাবপত্র, ঠিক আছে, দালান কোঠা, এগুলো আবার স্থায়ী সম্পত্তি। এই দুই ভাগে আমরা কি করি, ভাগ করতে পারি। তারপরে বলেছে দায়কে স্বল্প মেয়াদী, যখন আমরা আর্থিক বিবরণী করি কি করি, দায়কে আবার স্বল্প মেয়াদী ভাগে ভাগ করি। যেমন পাওনাদার, ব্যাংক জমা, অতিরিক্ত, এগুলা কি স্বল্প মেয়াদী দায়। আবার দীর্ঘমেয়াদী দায় কোনগুলা, যেটা হচ্ছে যেমন বন্ধকি ঋণ, ঠিক আছে, লং টার্ম যে ঋণগুলা নেওয়া হয় সেগুলোকে আমরা বলতে পারি কি দীর্ঘমেয়াদী ঋণ। তাহলে হলো কি দেখো, যে আমরা যখন চলমান প্রতিষ্ঠান ধারণার
মূল কথা হলো যে হিসাবটার কোনো নির্দিষ্ট নাই। হিসাবটা হচ্ছে অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। হয়তো নির্দিষ্ট একটা সময়ের পরে আমরা এক একটা হিসাবের সম্পত্তি বের করব, দায় বের করব, মালিকানা সত্ত্ব বের করব, এটাই আমাদের কাজ। আর আরেকটা কথা হচ্ছে যে অগ্রিম প্রদত্ত ব্যয়কে সম্পদ, দেখো, অগ্রিম প্রদত্ত ব্যয়কে আমরা সম্পদ বলি। আমরা সব সময় জানি যে অগ্রিম ব্যয় সম্পদ, এটা আমরা একদম 9-10-এ যখন নতুন আমরা অ্যাকাউন্টিং শিখেছি তখন থেকে আমরা পড়ে আসছি যে অগ্রিম ব্যয়কে কি বলে, আমরা সম্পদ বলি। যেমন বেতন কি, বেতন হচ্ছে একটা ব্যয়, তাহলে অগ্রিম বেতন কি হবে, এটা হচ্ছে সম্পদ। তারপর বলেছে কি অগ্রিম প্রদত্ত দায় হিসেবে, মানে অগ্রিম প্রদত্ত আয়কে, তাহলে অগ্রিম আয় যেগুলা সেগুলাকে আমরা কি বলি, দায় বলি। এগুলা হিসেবে কিন্তু আমরা বিবেচিত করি, এখানে এই কথাগুলোই বলা আছে। তারপরে পয়েন্টটা দেখো যে সময়কাল বা হিসাবকাল ধারণা। প্রত্যেকটা ধারণা কিন্তু মনে রাখবে, এই চারটা ধারণা কিন্তু বারবার বলে দিচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় ন্যাশনালের এরকম প্রশ্ন আসে, চলমান প্রতিষ্ঠান ধারণা কাকে বলে, এক লাইন। তখন কিন্তু লিখে দিতে হবে যে এই কথাটা, যে হিসাব বিজ্ঞানের প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকা কি কি চলমান প্রতিষ্ঠান ধারণা বলা হয়। তারপরে দেখো সময়কাল বা হিসাবকাল ধারণা কি। এটা বলেছে যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকা প্রতিষ্ঠান সময়কালগুলোকে ভাগ করা হয়। দেখো এটা কিন্তু আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি যে একটা হিসাবকে আমরা কি করি, অনির্দিষ্ট কাল চলতে থাকে কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু আমরা একটা হিসাব বের করি। যেমন দেখো বলেছে 1 বছর, 6 মাস, 4 মাস, ঠিক আছে। তাহলে কি আমরা কিন্তু 6 মাসেরও একটা হিসাব বের করি, 4 মাসেরও লেনদেন করতে পারি, 1 বছরেরও করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ মালিকের উপর ডিপেন্ডেন্ট, যে মালিক লেনদেনের জেরটা কবে বের করবে, বছরের শেষে বের করবে, নাকি বছরে 2বার বের করবে, নাকি বছরে 3বার বের করবে, এটা মালিকের উপর ডিপেন্ড করে। এবং নির্দিষ্ট সময়কালের শেষে প্রতিষ্ঠানের আয় ব্যয় আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। তা দেখো একটা নির্দিষ্ট সময় থাকে, যেটা এই যে এই সময়গুলোই কিন্তু নির্দিষ্ট সময়। তাহলে এই সময়গুলো শেষে কি করা হয়, আয় ব্যয়, তারপর হচ্ছে আর্থিক অবস্থা বলতে আমরা বুঝি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে নিরূপণ করা হয়। এটা হচ্ছে পদ্ধতিগত ধারণা। প্রত্যেকটা ধারণা তোমাদের, প্রত্যেকটা ধারণা কিন্তু আলাদা আলাদা। এখন আমি কিন্তু তোমাদের এখানে জাস্ট ধারণা নিয়ে ব্যাখ্যা করে দিলাম। তোমাদের কোয়েশ্চেন কিন্তু এরকমও আসতে পারে যে ব্যবসায় সত্তা ধারণা এবং চলমান প্রতিষ্ঠান ধারণার পার্থক্য লিখো, ঠিক আছে। তখন কিন্তু এই যেগুলো যদি পড়ো, ক্লাসে যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা এটা লিখতে পারবা। আবার বলতে পারবে কি আর্থিক মূল্যের একক ধারণা, সময়কাল ধারণা, দুইটার মধ্যে পার্থক্য লিখো। তখন তোমাদের কি ছক করে পার্থক্য করতে হবে। এভাবেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই চারটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু বলো। বুঝতে পেরেছো সবাই? জি মিস। ওকে। আহমেদ সিয়াম ভাইয়া, তুমি কি আছো? বুঝতে পেরেছো তুমি? রেসপন্স নাই। ও ক্লাসে আছে কিন্তু কথা বলছে না। আচ্ছা, আফসানা কবির, তুমি বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 13 বেজে গেছে, আচ্ছা। আচ্ছা, লাস্ট হচ্ছে তোমাদের 10 নাম্বারটা, যেহেতু ছোট আছে, সময় আজকে অল্প। 10 নাম্বার টপিকটা হচ্ছে আজকে লাস্ট, আমি বুঝিয়ে দিয়ে এটা কমপ্লিট করে দিব। দেখ, এটা মনে হয় আগে পড়িয়েছিলাম আমি, আগের ইয়েতে মেবি ছিল, পিডিএফ আছে, তারপর আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে কি যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, ঠিক আছে। বলা আছে কি দেখো যে প্রতিষ্ঠান হচ্ছে হিসাবকাল শেষে কি করে, লাভ লোকসান বের করে। তারপরে আর লাভ লোকসান বলতে কোনটা, যেটা হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট করি, আয় ব্যয় বিবরণী সেখানে। তারপরে বলেছে সম্পত্তি এবং দায়ের অবস্থান, এটা কোনটা, যেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আরেকটা কোনটা, নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
তারপর এই যে এখানে বলা আছে যে আর্থিক বিবরণী। তাহলে দেখো আমরা হচ্ছে কি এই তিন ভাবে হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা আমরা জের বের করতে পারি। একটা হিসাবের শেষে আমরা একটা প্রতিষ্ঠানের অবস্থান জানতে পারি। তাহলে বলা যায় কি যে এর ব্যবহারকারী কিন্তু আবার আছে দুই প্রকার। যেমন হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে, যেমন মালিক আছে, ব্যবস্থাপক আছে, হিসাববিদ আছে, অডিটর আছে। এরা হচ্ছে কি অভ্যন্তরীণ, মানে প্রতিষ্ঠানের ভিতরে কারা। আর বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স তারা কারা? তারা হচ্ছে এই যে পাওনাদার, যাদের থেকে কি আমরা ঋণ নিয়ে থাকি। তারপর হচ্ছে বিভিন্ন বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, এগুলা কি করি আমরা প্রতিষ্ঠানের বাহিরের থেকে নেই। তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? বাহ্যিক ব্যবহারকারী। এ হচ্ছে দুইটা। তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে যখন তোমাদের প্রশ্ন আসবে, তখন তোমরা বলে দিবা যে হিসাবকে মূলত তোমরা একটু পয়েন্ট আকারে দেওয়ার ট্রাই করবা যে হিসাব বিজ্ঞানে হচ্ছে আমরা এই তিন ভাবে হচ্ছে কি করি, আমরা একটা সম্পদের একটা আর্থিক অবস্থার কি প্রকাশ করি বা লেনদেনের জের বের করি, ব্যালেন্স বের করি, যে একটা লাভ লোকসান, একটা হচ্ছে কি সম্পত্তি দায়, আর একটা নগদ প্রবাহ। আর তার মধ্যে এগুলোর আবার ব্যবহারকারী কারা? একটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল, একটা হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল। অভ্যন্তরীণ বললাম যেটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, আর বাহ্যিক কি প্রতিষ্ঠানের বাহিরে। এ হচ্ছে তোমাদের আজকে আমি টোটাল 5টা কোয়েশ্চেন পড়িয়েছি। নেক্সট ক্লাসে আর 5টা কোয়েশ্চেন, আচ্ছা আর 6টা কোয়েশ্চেন পড়ালে হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। সবাই হচ্ছে পিডিএফটা আমি শেয়ার করেছি, সবাই বাসায় একটু ভালোভাবে পড়বা। কারো যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে জানাবা। আচ্ছা আজকে সবাই বুঝতে পেরেছো ক্লাস? কারো কোনো প্রবলেম আছে লাস্টের কোয়েশ্চেনটাতে? নো জি না মিস। ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।